মদ্যপান, ধূমপান, মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এটি ক্যান্সারের কারণ। টিম গোধূলির মায়াজাল কখনোই এগুলোকে সাপোর্ট কিংবা প্রমোট করে না। 3D অডিওর সঠিক মজা নিতে অবশ্যই হেডফোন ব্যবহার করুন। যেমন এখন আমি আপনার বাম দিক থেকে কথা বলছি, আর এই আমি এখন আপনার ডান দিক থেকে কথা বলছি। যদি আপনি উল্টো শুনে থাকেন তাহলে হেডফোনটি ঘুরিয়ে নেবেন। নমস্কার, গোধূলির মায়াজালে আপনাদের স্বাগত। আজ আপনারা শুনবেন ব্যাক টু ব্যাক দুটো প্রেমের গল্প। প্রথমটি হল প্রণজিৎ ভৌমিকের লেখা গল্প হৃদঝড়, এবং দ্বিতীয়টি হল জিৎ দাসের লেখা গল্প স্মৃতি। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। নমস্কার, দ্য মডার্ন লাভ স্টোরিতে সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। দ্য মডার্ন লাভ স্টোরিতে আজ আপনারা শুনবেন প্রিয়াঙ্কা দুলের লেখা গল্প হৃদঝড়। গল্পটা শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর তার সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গোধূলির মায়াজাল। এই গল্পের গল্প পাঠে প্রণজিৎ ভৌমিক, গল্পের সূত্রধর আমি বৃষ্টি হালদার। তাহলে চলুন আর দেরি না করে শুনে নেওয়া যাক প্রিয়াঙ্কা দুলের লেখা গল্প হৃদঝড়। কি রে, পুজো তো চলেই এলো, কি প্ল্যান? আর প্ল্যান? কাজের এত চাপ যে প্ল্যান করার আর সময় পায়নি। কথাগুলো বলে এক দীর্ঘশ্বাস ফেলল প্রবীর। ফোনের ওপার থেকে রিয়া বলল, তুই না বড্ড আনরোম্যান্টিক। আচ্ছা, তোর কি মনে আছে আমাদের যখন প্রথম দেখা হয়েছিল তখন কি হয়েছিল? তা কি কখনো ভুলতে পারি রে? চলুন আপনাদেরকেও সেই গল্পটা শোনানো যাক। আজ মহালয়া, পিতৃপক্ষের শেষ এবং মাতৃপক্ষের শুরু। বাতাসে কেমন যেন একটা পুজো পুজো গন্ধ। গোটা মাঠ জুড়ে কাশফুলের ছড়াছড়ি। এমন মনে হচ্ছে যেন সবুজ মাঠের ওপর কেউ সাদা চাদর বিছিয়ে দিয়েছে। আর কিছুদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ পুজো। চারিদিকে শুধু আনন্দ আর সুখ। হাঁটতে হাঁটতে এবং প্রকৃতির শোভা দেখতে দেখতে এইসবই ভাবছিল প্রবীর। তাই তার রাস্তার দিকে মন ছিল না। কিছুক্ষণ পর একজনের সঙ্গে ধাক্কা খেতেই তার চমক ভাঙল। কার সঙ্গে ধাক্কা লাগলো তা দেখার জন্য চোখ তুলে তাকাতেই প্রবীর অবাক হয়ে গেল। এই যেন সাক্ষাৎ একটা পরী তার থেকে খানিক তফাতে রাস্তার ওপর বসে আছে, এবং কিছুটা দূরে ওর হ্যান্ডব্যাগটা পড়ে আছে। বোঝাই যাচ্ছে মেয়েটার খুব লেগেছে। প্রবীর তৎক্ষণাৎ মেয়েটির কাছে গিয়ে নিজের একটা হাত বাড়িয়ে দিয়ে বলল, আই এম সরি, আমার জন্য আপনি ব্যথা পেলেন। আসুন, আমি আপনাকে সাহায্য করে দিচ্ছি। প্রবীরের হাত সরিয়ে মেয়েটি উঠে দাঁড়িয়ে নিজের জামায় লাগা ধুলো ঝাড়তে ঝাড়তে প্রবীরকে উদ্দেশ্য করে বলল, আরে, আপনি কি নিজের চোখ পকেটে নিয়ে চলেন? সামনে দিয়ে একটা মানুষ আসছে, আপনি দেখতে পান না? কথাগুলো বলতে বলতে মেয়েটির মুখ রাগে লাল হয়ে গেল। প্রবীর আবারও বলল, আই এম সরি, প্লিজ আমায় ক্ষমা করে দিন। আমার রাস্তার দিকে খেয়াল রাখা উচিত ছিল। প্রবীরের এই কথায় মেয়েটি একটু শান্ত হলো। তারপর ওর মুখের দিকে তাকিয়ে দেখল প্রবীরের মুখে অনুশোচনার ছাপ স্পষ্ট। প্রবীরের এই করুণ অবস্থা দেখে মেয়েটির ভারী হাসি পেল। ও জোরে জোরে হাসতে লাগলো।
প্রবীর দেখল মেয়েটির হাসি ও সৌন্দর্যকে কয়েক লক্ষ গুণ বাড়িয়ে দিয়েছে। মেয়েটির সৌন্দর্য এতই বেশি যে প্রবীরের মনে হলো যেন হার্ট ফেল করে মরেই যাবে। যাই হোক, প্রবীর নিজেকে সামনে নিয়ে এবার বলল, এ কি আপনি হাসছেন যে? না না, কিছু না বলে সেখান থেকে চলে গেল। কিছুদিন পরের ঘটনা। কলিং বেলের শব্দে দরজা খুলতেই ঋতুদেবী দেখতে পান দরজার বাইরে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটির পরনে একটি নীল চুড়িদার, মুখখানা ভারী মায়াবী এবং হাতে একটি পায়েসের বাটি। ঋতুদেবী একটু অবাক হলেন, তারপর জিজ্ঞাসা করলেন, তোমাকে তো ঠিক চিনলাম না। এই কথা শুনে রিয়া বলল, আন্টি, আমাকে মা মানে তোমার বান্ধবী শান্তি দেবী পাঠিয়েছেন। আসলে আমরা সবে কালকেই এই পাড়ায় এসেছি, তাই মা বললেন তোমার জন্য পায়েস নিয়ে যেতে। ও মা, তুই শান্তির মেয়ে? আয় আয় আয়, ভেতরে আয়। তা তোর মা কেমন আছেন? মা ভালোই আছেন। প্রবীর নিচে এসে, কে এসেছে মা বলেই থমকে যায়। কিছুক্ষণ চুপ থাকার পর দুজনেই একসাথে বলে ওঠে, তুমি? ও আমার বান্ধবীর মেয়ে রিয়া। তুই কি ওকে চিনিস? এরপর প্রবীর সব ঘটনা নিজের মাকে খুলে বলে। সবটা শুনে ঋতুদেবী বলেন, ও তাই? তারপর রিয়াকে উদ্দেশ্য করে বলল, তুমি বসো মা, আমি তোমার জন্য এক্ষুনি কিছু রান্না করে নিয়ে আসছি। এরপর ঋতুদেবী রান্নাঘরের উদ্দেশ্যে চলে গেলেন। প্রবীর রিয়াকে উদ্দেশ্য করে বলল, আই এম সরি, আমার সেদিনকে রাস্তায় এমনভাবে চলা উচিত হয়নি, প্লিজ আমায় ক্ষমা করে দাও। আরে না না, ভুল তো মানুষ মাত্রই হয়, আমি কিছু মনে করিনি। বাই দা ওয়ে, তোমার নামটা কি? আমি প্রবীর। এরপর ওরা বিভিন্ন গল্পে মেতে উঠল। ইতিমধ্যেই সেখানে প্রবীরের মা উপস্থিত হন এবং তাকে উদ্দেশ্য করে বলেন, বাবাই, তুই তো দেখছি ভালোই গল্প জমিয়ে ফেলেছিস। তা এত কি গল্প হচ্ছে শুনি? এই বলে খাওয়ারের প্লেট টেবিলে নামিয়ে রাখেন। রিয়া বলল, না না আন্টি, তেমন কিছু নয়, পুজোয় কি প্ল্যান তাই নিয়ে একটু আলোচনা করছিলাম। ও তাই? আচ্ছা, এবারে খাবারটা খেয়ে নাও তো, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর খেতে ভালো লাগবে না। এই বলে প্লেটে থাকা গরম গরম লুচি আর ছোলার ডাল এগিয়ে দিলেন রিয়ার দিকে। এবার প্রবীর ওর মাকে একটু আবদারের সুরে বলে, মা শুধু ওকেই, আমাকে দেবে না? ছেলের কথা শুনে ঋতুদেবী একটু হাসেন, তারপর ওদের দুজনের জন্য লুচি আর ছোলার ডাল নিয়ে আসেন। এরপর ওরা বিভিন্ন গল্প সহযোগে খেতে থাকেন। খাওয়া শেষ করে ওদের দুজনকে বিদায় দিয়ে রিয়া চলে যেতে লাগলে প্রবীর ওকে উদ্দেশ্য করে বলে, যদি কিছু মনে না করো, তোমার নাম্বারটা কি পাওয়া যাবে? তুমি তোমার নাম্বারটা আমায় দাও, আমি বাড়িতে গিয়ে তোমায় হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাবো। এরপর রিয়া নিজের বাড়ির উদ্দেশ্যে চলে গেল। কিছুক্ষণ পরের ঘটনা। একটি আননোন নাম্বার থেকে কল আসে ঋতুদেবীর কাছে। ফোন তুলে ঋতুদেবী বলেন, হ্যালো, কে বলছেন? ফোনের ওপার থেকে একটি মহিলা কণ্ঠ বলে ওঠে, কিরে, চিনতে পারছিস নাকি ভুলে গেছিস পুরনো বান্ধবীকে? ও শান্তি, তুই? হ্যাঁ আমি। বল, কেমন আছিস? আমি ভালোই আছি রে। এত দিন পর পুরনো বান্ধবীর সঙ্গে কথা, তাই ওরা হাসি মজা, পুরনো গল্প ও স্মৃতিচারণে মেতে উঠল। কথার ফাঁকেই শান্তিদেবী ঋতুদেবীকে প্রশ্ন করলেন, তোর মনে আছে পুরনো দিনের কথা? কি কথা বল? শান্তিদেবী একটু উৎসাহিত হয়ে বললেন, তোর মনে আছে আমরা একে অপরকে কথা দিয়েছিলাম যে তোর ছেলে হলে আমার মেয়ের সঙ্গে তোর ছেলের বিয়ে দেব? হ্যাঁ মনে আছে, কিন্তু ওরা একে অপরকে ভালোবাসবে?
একটু চিন্তিত হয়ে কথাগুলো বললেন ঋতুদেবী। শান্তি দেবী নিজের বান্ধবীকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, তুই দেখিস, মা দুর্গা যদি চায় তাহলে অবশ্যই ওরা একে অপরকে ভালোবাসবে। অন্যদিকে প্রবীরের চোখে আজকে সারাদিনের ঘটনা ভাসতে লাগলো। ওর মনে পড়তে লাগলো রিয়ার ওদের বাড়ি আসা থেকে ওদের বাড়ি থেকে চলে যাওয়া পর্যন্ত সম্পূর্ণ খুঁটিনাটি ঘটনা। নীল চুড়িদারে কি অপরূপিণে লাগছিল মেয়েটাকে। ওর রূপের আভায় যেন প্রবীরের সারা জীবন আলোকিত হয়ে যাচ্ছিল। প্রবীর চোখ বন্ধ করলেই ও চোখের সামনে ভেসে উঠছিল রিয়ার মায়াবী মুখ, ওর টানা টানা দুটো কাজল কালো চোখ, ওর গোলাপের পাপড়ির মতো দুই ঠোঁট, লম্বা টিকালো নাক, আর ঠোঁটের নিচে ছোট্ট একটা তিল। হাসলে গালে টোল পড়ে। রিয়ার মুখ মনে পড়তে প্রবীরের হৃদয়ে যেন ঝড় শুরু হয়ে যায়। প্রবীর মনে মনে ভাবে, আমি কি রিয়ার ভালো বন্ধু হতে পারবো? রিয়া কি আমার ভালোবাসা গ্রহণ করবে? আমি কি ওকে সারা জীবন নিজের কাছে রাখতে পারবো? তারপর চমকে উঠে ভাবে, না না, এ কি করে সম্ভব? রিয়ার মতন এত ভালো মেয়ে আমার মতন ছেলেকে গ্রহণ কেন করতে যাবে? ধুর, মাঝে মাঝে কি যে ভাবি আমি। অন্যদিকে রিয়ার মনেও একই ঝড় চলতে লাগলো। ও ভাবলো, একবার দেখে কি কাউকে ভালোবাসা যায়? এই নিয়ে একটা অন্তর্দ্বন্দ্ব চলতে লাগলো রিয়ার মনে। এমন করেই একটা দুটো করে এগিয়ে আসতে লাগলো পুজোর দিন। প্রবীর আর রিয়ার মনে ভালোবাসার ঝড় চলতে লাগলো, কিন্তু কেউই তা মুখে প্রকাশ করলো না। এরপর দেখতে দেখতে উপস্থিত হলো ষষ্ঠীর দিন। সবার মনেই আনন্দের জোয়ার। এতদিন পর শান্তি দেবী আর ঋতুদেবীর পরস্পরের সঙ্গে দেখা। প্রবীর, রিয়া এবং তাদের বাবা মা সবাই মিলে সারা রাত কলকাতার বিভিন্ন স্থানে ঠাকুর দেখল এবং খুব মজা করল। এমনভাবেই কেটে গেল সপ্তমীটাও। এরপর আসে অষ্টমীর সকাল। মৃদুমন্দ বাতাস বইছে, চারিদিকে খুশির আমেজ। সবাই লাইন বেঁধে দলে দলে পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছে। বেশিরভাগ ছেলের পরনেই হলুদ পাঞ্জাবি এবং মেয়েদের পরনে লাল পাড় হলুদ শাড়ি। পুরোহিত মশাই মাইকে পুষ্পাঞ্জলির মন্ত্র বলছেন। আবার দূরে কোনো মণ্ডপে শোনা যাচ্ছে ঢাকের বাদ্যি। আজ প্রবীর একটা হলুদ পাঞ্জাবি এবং একটা সাদা ধুতি পরেছে। তাকে দেখতে পুরো রাজপুত্রের মতন লাগছে, কিন্তু প্রবীরের সেসব দিকে মন নেই। তার চোখ যেন সর্বদাই কাউকে খুঁজে চলেছে। এই বিষয়টা লক্ষ্য করলেন ঋতুদেবী, তাই ছেলের কাছে এসে তাকে উদ্দেশ্য করে বললেন, কিছু হয়েছে বাবাই? তুই একা একা এভাবে দাঁড়িয়ে আছিস? এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রবীর এক মনে রিয়ার কথাই ভাবছিল। ঋতুদেবীর কথায় তার চমক ভাঙে। হকচকিয়ে গিয়ে সে আমতা আমতা করে বলে, না না মা, মানে কিছু হয়নি, আমি এখানে এমনি দাঁড়িয়ে আছি। ঋতুদেবী কিন্তু ঠিকই বুঝতে পারলেন যে তার ছেলে কেন এমন করছে, কিন্তু মুখে তা প্রকাশ না করে সেখান থেকে চলে গেলেন। অবশেষে প্রবীরের সকল অপেক্ষার অবসান ঘটিয়ে রিয়া মণ্ডপে প্রবেশ করে। পরনে একটা লাল পাড় হলুদ শাড়ি এবং কপালে একটা লাল টিপ, যেন সাক্ষাৎ দেবী দুর্গা। প্রবীরের হৃদয়ে হালকা একটা ছলাৎ। মনে কি তার রং লাগলো? সেই রং কেমন? নীল নাকি হলুদ নাকি অন্য কোনো? কিছুই ভেবে পেল না প্রবীর। ওর মনে হলো ওর হৃদয় যেন খুলে ওর হাতে চলে আসবে। এবার রিয়া প্রবীরের কাছে এসে ওকে জিজ্ঞাসা করলো, কি হলো স্যার, কাকে এইভাবে দেখছেন? প্রবীর আচ্ছন্নের মতন উত্তর দেয়, মানে তোকে। এবার রিয়া একটু অবাক হয়ে বলে, আমাকে দেখছিস মানে? রিয়ার এই কথায় চমক ভাঙে প্রবীরের। ও বুঝতে পারে ও ভুল করে কি বলে ফেলেছে। লজ্জায় ওর গাল লাল হয়ে যায়। ও চুপচাপ মাথা নিচু করে সেখান থেকে চলে আসে। রিয়া প্রবীরের যাওয়া দেখছে এবং মিঠি মিঠি হাসছে। পানির ভক্তি রসপূর্ণ বরণ কমল আলোক শত দল মেলে বিকশিত হোক দিকে দিগান্তে।
অবশেষে চলে এলো দশমীর দিন। সকল আনন্দ ফেলে মা দুর্গা আবার কৈলাসে ফিরে যাবেন। ঢাক কাসর ঘণ্টা বাজিয়ে মায়ের বরণ চলছে। আজ রিয়ার পরনে লাল পাড় সাদা শাড়ি এবং কপালে একটি ছোট্ট লাল টিপ। আজ যেন এক নতুন সাজেই সেজে উঠেছে রিয়া। কিন্তু আজ যেন রিয়া একটু অন্যমনস্ক। ওর চঞ্চল হরিণের মতন দুই চোখ সর্বদাই কাউকে যেন খুঁজে চলেছে। এমন সময় পিছন থেকে প্রবীর এসে ওর দুই গালে সিঁদুর ছুঁইয়ে দিয়ে বলল, কি ম্যাডাম, কি এত ভাবা হচ্ছে? রিয়া লজ্জায় লাল হয়ে যায়, কিন্তু মুখে অভিমান ফুটিয়ে বলে, তোর জেনে কি লাভ, আমি কি ভাবছি না ভাবছি। প্রবীর বুঝতে পারে রিয়া ওর ওপর খুব অভিমান করেছে। তাই ও রিয়াকে নিজের দিকে ফিরিয়ে ওর চোখের দিকে তাকিয়ে শান্ত সুরে বলে, আমি জানবো না তো কে জানবে বল। রিয়া অভিমানে ঠোঁট ফুলিয়ে বলল, তুই খুব পচা জানিস তো, তুই কিচ্ছু বুঝিস না আমি কি চাই। রিয়ার এই কথা শুনে বেশ অবাক হয় প্রবীর। মানে তুই কি চাস, আমায় বল। তুই কি সত্যিই কিছু বুঝিস না যে যে কি বল। আমি তোকে কতটা ভালোবাসি। রিয়ার মুখ থেকে এই কথা শুনে প্রবীর আনন্দে আত্মহারা হয়ে গেল। আবেগভরা গলায় ও বলল, তুই কি বলছিস এই সব? আমিও তো তোকে অনেক ভালোবাসি, কিন্তু আমার মুখ থেকে এই কথা শোনার পর তুই যদি আমার সঙ্গে বন্ধুত্ব নষ্ট করে দিস, এই ভয়ে আমি কিছু বলতে পারিনি, কিন্তু এখন বলছি, এবার থেকে প্রত্যেকটা দশমী আমার সঙ্গে কাটাবি। এই বলে প্রবীর রিয়ার একটা হাত নিজের হাতে নিয়ে আলতো চুম্বন করে। রিয়া আর নিজের চোখের জল ধরে রাখতে পারে না। আবেগরুদ্ধ কণ্ঠে ও বলে, সত্যি কথা বলতো, কেউ এতটা অপেক্ষা করায়? শুধু দশমী নয়, গোটা পুজোটাই আমি সারা জীবন তোর সঙ্গে কাটাতে চাই। ওদের কথা শেষ হতে না হতেই শুরু হয় ঢাকের বাদ্যি। মা চলে যাচ্ছেন। সবাই ধুনুচি নাচ এবং সিঁদুর খেলায় মেতে উঠল। এই ঘটনার পর কেটে গেছে 2টি বছর। প্রবীর আর রিয়া দুজনেই দুটি আলাদা আলাদা অফিসে কর্মরত। মহালয়ার দিন শেষ কথা বলার পর প্রবীর আর রিয়া কাজের চাপে একে অপরের সঙ্গে কথাই বলতে পারেনি। কিন্তু ওরা দুজনেই জানে, ওদের যতই কাজের চাপ থাকুক না কেন, ওরা ঠিক একে অপরের সঙ্গে সময় বার করে দেখা করবেই। এরপর চলে এলো ষষ্ঠীর দিন। সবাই আবার একসাথে মিলিত হলো। ঋতুদেবী শান্তিদেবীকে উদ্দেশ্য করে বললেন, এই পুজোটাতেই একমাত্র দেখা হয়, নয়তো এত কাজের চাপের জন্য সারা বছর দেখা করার সময়ই হয় না। শান্তিদেবী সম্মতি জানিয়ে বললেন, একদম ঠিক বলেছিস। আজকাল কাজের এত চাপ যে বন্ধু বান্ধবীদের সঙ্গে দেখা করার সময়ই হয় না। এরপর ওরা বিগত 2 বছরের ন্যায় এই বছরেও একসাথে ঠাকুর দেখতে বেরিয়ে পড়ে। এমন করে কেটে যায় সপ্তমীটাও। আজ অষ্টমী, চারিদিকে খুশির আমেজ। দলে দলে পাড়ার পুরুষ ও মহিলারা মণ্ডপে পুজো দিতে আসছেন, কিন্তু প্রবীরের সেই সব দিকে মন নেই। তার চোখ শুধু রিয়াকেই খুঁজছে। অবশেষে প্রবীরের সকল অপেক্ষার অবসান ঘটিয়ে রিয়া আসে। পরনে একটা কচি কলা পাতা রঙের শাড়ি, হাতে সবুজ চুড়ি। রিয়াকে আজ সাক্ষাৎ অরণ্য দেবীর মতন লাগছে। প্রবীর হাঁ করে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে রিয়ার আসার দিকে। প্রবীরকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে রিয়া একটু হেসে বলে, আরে এইভাবে হাঁ করে থাকলে তো মুখে মশা ঢুকে যাবে। এবং বলে মুচকি মুচকি হাসতে থাকে। প্রবীর মুগ্ধ হয়ে এক দৃষ্টে তাকিয়ে থাকে রিয়ার দিকে। তারপর আচ্ছন্নের মতন বলে, জানিস তুই হাসলে না তোকে একেবারে
রাজকন্যার মতন লাগে। তুই আমার মিষ্টি রাজকন্যা। এরপর ওরা একসাথে পুষ্পাঞ্জলি দেয়। এমনভাবে কেটে যায় নবমী ও দশমী। একদিন রিয়া প্রবীরকে ডেকে আবদারের সুরে বলে, এইভাবে আর কতদিন, চল না বিয়ে করে ফেলি। প্রবীর একটু হেসে বলে, হ্যাঁ সে তো করতেই হবে, নয়তো তোর মতন বুড়ি কি আর কে বিয়ে করবে শুনি। এরপর ওরা একে অপরের সঙ্গে খুনসুটি করতে থাকে। এমনভাবেই কাটে কিছু মুহূর্ত। এরপর দুজন দুজনের বাড়ির উদ্দেশ্যে চলে যায়। বাড়িতে প্রবেশ করে ফ্রেশ হয়ে প্রবীর প্রথমেই নিজের মায়ের কাছে যায়। দরজা খুলে মাকে আমতা আমতা করে বলে, মা যদি কিছু মনে না করো তোমার একটা কথা বলবো। কি কথা বল? আমি তো তোমার কাছে কখনোই কিছু চাইনি, যদি এখন কিছু চাই আমাকে দেবে? এতক্ষণ ঋতুদেবী অন্যমনস্ক হয়ে সেলাই করছিলেন। মানে মা, আমি রিয়াকে বিয়ে করতে চাই। এই কথা শুনে ঋতুদেবী মনে মনে খুব খুশি হলেন, কিন্তু মুখে গাম্ভীর্য ফুটিয়ে রেখে তিনি বললেন, এই বিয়ে সম্ভব নয়। রিয়া আমার বান্ধবীর মেয়ে, আমি কি করে তোর সাথে ওকে বিয়ে দিই বল? তারপর হালকা আদেশের সুরে তিনি বললেন, আমি তোর জন্য একটা ভালো মেয়ে দেখেছি, সামনের মাসের 8 তারিখেই তোর বিয়ে। আর আমি চাই তুই যেন ওই মেয়েকেই বিয়ে করিস। এই কথার পর আর কোনো কথা চলে না। তাই প্রবীর চুপচাপ মাথা নিচু করে হতাশ হয়ে ফিরে এলো নিজের ঘরে। এরপর ঋতুদেবী ফোন করলেন শান্তি দেবীকে এবং ওনাকে খুলে বললেন সমস্ত ঘটনা। ঋতুদেবীর মুখ থেকে সমস্ত ঘটনা শুনে শান্তিদেবী বললেন, তুই কি চাস আমায় একটু খুলে বলবি? আমি যা প্রবীরকে বলেছি তুই তা রিয়াকে বলবি। ঠিক আছে, তুই যা বলবি তাই হবে। এই বলে ফোন রেখে দিলেন শান্তিদেবী। এরপর তিনি রিয়াকে ডেকে বললেন, আমি সামনের মাসের 8 তারিখে একটা ভালো ছেলের সঙ্গে তোর বিয়ে ঠিক করেছি, আর আমি চাই তুই তাকেই বিয়ে করিস। কিন্তু মা, আমি কোনো কিন্তু না, আমি যার সঙ্গে তোর বিয়ে ঠিক করেছি তোকে তাকেই বিয়ে করতে হবে, আর এটাই আমার শেষ কথা। এরপর রিয়া হতাশ হয়ে চলে গেল নিজের ঘরে। তার চোখ যেন আর বাদ মানছে না। তাহলে কি এইভাবেই সব শেষ হয়ে যাবে? কিছুক্ষণ এমনইভাবে চলার পর মন শক্ত করে ও কল করলো প্রবীরকে। হ্যাঁ রিয়া, বল। তুই আমার সঙ্গে কাল দেখা করতে পারবি? তোর সঙ্গে খুব গুরুত্বপূর্ণ কথা আছে। হ্যাঁ, আমিও ভাবছিলাম তোকে কল করব। আমারও তোর সঙ্গে অনেক কথা বলার আছে। তাহলে কাল একটু গোলপার্কের সামনে চলে আসিস, সেখানেই কথা হবে। এই বলে ফোন কেটে দিল প্রবীর। পরদিন রিয়ার সঙ্গে দেখা করে সব ঘটনা খুলে বলে প্রবীর। সব ঘটনা মনোযোগ দিয়ে শুনে রিয়া বলে, আমার মাও আমাকে এই একই কথাই বলেছে। রিয়ার মুখ থেকে এই কথা শোনার পর খানিকটা আহত হয়ে প্রবীর বলল, তাহলে কি আর কিছুই করা যায় না? আর তো কিছুই করার নেই, আমরা না হয় ভালো বন্ধু হয়েই থাকলাম। বেশ হতাশ হয়ে কথাগুলো বলে রিয়া। এরপর ওরা দুজন মন খারাপ করে যে যার বাড়ির উদ্দেশ্যে চলে যায়। এরপর একটা দুটো করে চলে এলো বিয়ের দিন। প্রবীর আর রিয়া দুজনের বাড়ি ফুল আর আলো দিয়ে সাজানো হয়েছে। দুই তরফ থেকেই একে অপরকে নিমন্ত্রণপত্র দেওয়া হয়েছে, কিন্তু প্রবীর আর রিয়ার সেই নিমন্ত্রণপত্র খুলে দেখার অবকাশ হয়নি। প্রথমত কাজের চাপ, দ্বিতীয়ত নিজের জীবনের এত বড় ধাক্কা, সবটা নিয়ে যেন ওরা আর পেরে উঠছিল না। আজ ওদের দুজনেরই বিয়ে। দুটো বাড়িতেই ঘর ভর্তি লোক, কিন্তু ওদের মন মেজাজ একদম ভালো না।
সকাল থেকে বিভিন্ন আচার ও অনুষ্ঠান হয়ে চলেছে, কিন্তু দুজনেরই তাতে মন নেই। দুজনেই ভেবে চলেছে এবার হয়তো ওদের সম্পর্ক আর আগের মতন থাকবে না, এবার হয়তো সব শেষ হয়ে যাবে। অবশেষে চলে আসে বিয়ের লগ্ন। ওদের দুজনকেই নিয়ে যাওয়া হলো ছাদনাতলায়, কিন্তু ওদের দুজনের মধ্যে কেউই জানতে পারল না কার সঙ্গে ওদের বিয়ে হচ্ছে। সানাই, উলুধ্বনি, শঙ্খধ্বনি গোটা বিয়ের মণ্ডপ জুড়ে। ধীরে ধীরে বিয়ের সকল আচার অনুষ্ঠান পালন হতে লাগলো। অবশেষে এলো শুভদৃষ্টির পালা। এতক্ষণ অঝোর ধারায় কাঁদছিল রিয়া এবং মনে মনে প্রস্তুত হচ্ছিল নিজের হবু স্বামীকে দেখার জন্য। অন্যদিকে প্রবীরও ব্যাকুল হয়ে অপেক্ষা করছিল নিজের স্ত্রীর মুখ দেখার জন্য। এরপর ধীরে ধীরে রিয়া মুখ থেকে পান পাতা সরিয়ে ফেলতেই একেবারে অবাক হয়ে গেল। এ কাকে দেখছে সে? এটা কি ওর চোখের ভুল নাকি ওর স্বপ্ন? চোখ বন্ধ করে আবার চোখ খুলে দেখল রিয়া। না, কোনো ভুল নয়, এটা তো প্রবীর। অবাক হয়ে রিয়া বলল, তুই? অন্যদিকে প্রবীরেরও একই অবস্থা, কিন্তু ও এতটাই অবাক হয়েছিল যে ওর মুখ থেকে কোনো কথাই সরছিল না। এরপর মণ্ডপে উপস্থিত হলেন শান্তি দেবী এবং ঋতু দেবী। ওদের দেখেই প্রবীর পুরো ঘটনাটা আন্দাজ করতে পারল এবং হেসে বলল, ও তাহলে তোমরাই এসব প্ল্যান করেছিলে, তাই তো? এরপর খুব ধুমধাম করে রিয়া আর প্রবীরের বিয়ে হয়ে যায়। আপনারা সকলে ওদেরকে আশীর্বাদ করবেন যাতে ওরা সারা জীবন সুখে থাকতে পারে। দ্য মডার্ন লাভ স্টোরিতে আজ আপনারা শুনলেন প্রিয়াঙ্কা দুলের লেখা গল্প হৃদঝড়। এই গল্পের বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছে: প্রবীর, প্রণজিৎ ভৌমিক, রিয়া, শ্রাবণী কনাই, ঋতু দেবী, শিখা বর্মন, শান্তি দেবী, সুমিত্রা গড়াই, আবহ সঙ্গীত ও বিশেষ ধ্বনি পরিকল্পনায় মৃন্ময় হালদার, পোস্টার ডিজাইনার আব্দুল শেখ, প্রচার অলঙ্করণ মোহন হালদার, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় টিম গোধূলির মায়াজাল, গল্প পাঠে প্রণজিৎ ভৌমিক এবং গল্পের সূত্রধর আমি বৃষ্টি হালদার। গল্পটা শুনে আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, এমনই আরও আধুনিক ও রোমাঞ্চকর ভালোবাসার গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন গোধূলির মায়াজাল। নমস্কার, দ্য মডার্ন লাভ স্টোরিতে সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। দ্য মডার্ন লাভ স্টোরিতে আজ আপনারা শুনবেন জিৎ দাসের লেখা গল্প স্মৃতি। গল্পটা শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর তার সাথে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না গোধূলির মায়াজাল। এই গল্পর গল্প পাঠে প্রণজিৎ ভৌমিক, গল্পের সূত্রধর আমি মৌসুমী সামন্ত। তাহলে চলুন আর দেরি না করে শুনে নেওয়া যাক জিৎ দাসের লেখা গল্প স্মৃতি। আজ রিতমের মনটা ভীষণ খারাপ। এতক্ষণ শিয়ালদা স্টেশনে ট্যাক্সি নিয়ে বসে থাকায় সার হলো। ধুস, আজ আর ভাড়া হবে না বলে মনে হচ্ছে। যাই, বাড়ির দিকেই ফিরে যাই। মনে মনে এই কথা ভেবে রিতম সবে ট্যাক্সিটা স্টার্ট করতে যাবে, এমন সময়ও দেখতে পেল একটা মেয়ে তারই ট্যাক্সির দিকে হন্তদন্ত হয়ে এগিয়ে আসছে। অগত্যা রিতমকে বাধ্য হয়ে ট্যাক্সির ইঞ্জিন বন্ধ করতে হলো। মেয়েটি ড্রাইভিং সিটের পাশের জানলা থেকে মাথা গলিয়ে বলল, আমি বালিগঞ্জ যাব, যাবেন? নিশ্চয়ই, আমি যাবো বাঘাযতীন। অর্থাৎ আমাকে তো বালিগঞ্জের উপর থেকেই যেতে হবে। সেখানে না হয় আপনাকে নামিয়ে দেব, উঠে আসুন। একটু তাড়া আছে, প্লিজ। রিতম আর দেরি না করে দ্রুত ট্যাক্সির পিছন দিকের একটা দরজা খুলে দিল। ট্যাক্সি চলছে তার আপন গতিতে। চারিদিকে রাস্তাঘাট প্রায় শুনশান বললেই চলে।
রিতম তার পকেট থেকে ফোনটা বার করে একবার সময়টা দেখে নিল। প্রায় 12:30 বেজে গেছে। তাই রিতমও তার গাড়ির গতি একটু বাড়িয়ে দিল। একই নিস্তব্ধ রাত, তার উপরে ট্যাক্সির ভেতরেও গভীর নিস্তব্ধতা বিরাজ করছে। এমনভাবে কিছুক্ষণ চলার পর মেয়েটি প্রথম নীরবতা ভেঙে বলল, বলছি আপনি থাকেন কোথায়? মেয়েটির কণ্ঠস্বর শুনে রিতমের মনে যেন হাজার সেতারের ঝংকার বেজে উঠল। কিন্তু এতেই শেষ নয়। উত্তর দেওয়ার জন্য পিছনে ফিরতেই রিতম যেন আরও অবাক হয়ে গেল। মেয়েটি ট্যাক্সিতে ওঠার পর প্রায় 10 মিনিট কেটে গেছে। এর মধ্যে রিতম মেয়েটিকে ভালো করে দেখেওনি পর্যন্ত। আর এখন ট্যাক্সির ভিতর জ্বলতে থাকা 100 পাওয়ারের বাল্বের আলোয় মেয়েটির দিকে মুগ্ধভাবে তাকিয়ে আছে রিতম। আর মনে মনে ভাবছে, দুধে আলতা গায়ের রং, ঘন কালো কেশ, দুষ্টু মুখের মিষ্টি হাসি, দেখতে লাগছে বেশ। কাজল কালো দুটি আঁখি বড় মায়াময়, রূপকথার ওই পরীদের কি এমনই দেখতে হয়? সে আরও ভাবে, এমন ডানা কাটা পরীর মতন দেখতে মেয়েকে যদিও নিজের জীবনসঙ্গিনী হিসাবে পেত, তাহলে ওর জীবনটাই ধন্য হয়ে যেত। এইসবই বসে বসে ভাবছিল রিতম। কিন্তু রিতমকে ভাবনার জগৎ থেকে বের করে নিয়ে এলো মেয়েটির কণ্ঠস্বর। আরে আমার দিকে দেখবেন পরে, আপনি আগে সামনের দিকে দেখুন, নইলে যে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। মেয়েটির কথা শুনে রিতম একটু থতমত খেয়ে গেল। তারপর সে নিজেকে সামলে নিয়ে গাড়ি চালানোয় মন দিল। মেয়েটি আবারও বলল, কি হলো বললেন না যে আপনি কোথায় থাকেন? আমার নাম রিতম সামন্ত, আমি বাঘাযতীনে থাকি। আর আপনি? প্রশ্নটা করেই নিজের ঠোঁট কামড়ালো রিতম। মেয়েটা বলেছে সে বালিগঞ্জে যাবে, তার মানে সে বালিগঞ্জেই থাকে। দূর, মাঝে মাঝে সে এত বোকা বোকা প্রশ্ন করে ফেলে যে তার কোনো অর্থই থাকে না। সে যাই হোক, মেয়েটি এবার একটু মৃদু হেসে বলল, আমি বালিগঞ্জেই থাকি, আমার নাম তিস্তা ব্যানার্জি। দেখুন না, বান্ধবীর বার্থডে পার্টি থেকে ফিরতে ফিরতেই এতটা রাত হয়ে গেল। থ্যাংক গড যে আপনি ছিলেন, নইলে কি করে যে বাড়ি ফিরতাম কে জানে। এনিওয়ে, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? কেন নয়, নিশ্চয়ই পারেন, বলুন আপনি কি জানতে চান। যদিও এটা ব্যক্তিগত প্রশ্ন, তবুও কৌতূহল মেটাতেই আপনাকে জিজ্ঞাসা করছি। আচ্ছা, আপনার বাড়িতে কে কে আছেন? বলার মতো কেউ নেই আমার বাড়িতে। নিজের কষ্টের কথা কি আর বলবো ম্যাডাম। বাবা মারা যাওয়ার পর পড়াশোনা ছেড়ে দিয়ে গাড়ি চালানো শিখলাম। অবশ্য মা আমাকে বলেছিলেন আমি যেন পড়াশোনা কন্টিনিউ করি, কিন্তু আমি করিনি। কি করেই বা করতাম বলুন, মা নিজেই অসুস্থ ছিলেন। তারপর বাড়িতে আমার একটা ছোট্ট বোন আছে। আমি বুঝলেও সে তো আর বুঝতো না। তার সারাদিনের টুকটাক আবদার, তারপর পড়াশোনার খরচা, সব দিকে সামাল দিতে মা প্রচণ্ড হিমশিম খেতেন। এই সব দিক দেখে বুঝে আমি আর চুপ থাকতে পারিনি। বেরিয়ে পড়লাম কাজের খোঁজে। তারপর অনেক খোঁজ খবর করে এই ট্যাক্সিটা ভাড়াই পেলাম, আর এখন সেটাই চালাই। ওই দেখুন, বলতে বলতে আপনাকে সমস্তটাই বলে দিলাম। কি করব বলুন, বলার জন্য কাউকে যে পাই না। তাই আজ আপনি জিজ্ঞেস করতেই আমার কথা বাদ দিন। ভাই দাদু, একটা কথা, আপনার নামটা না ভীষণ সুন্দর, ঠিক আপনার মতো। মোটেও না, এটা একটু আপনি বাড়িয়ে বললেন। এই জন্যই হয়তো বলে সুন্দরী মেয়েদের প্রশংসা ভুলেও করতে নেই। আপনি তো দেখছি খুব সুন্দর গুছিয়ে কথা বলতে পারেন রিতম। সরি, আপনার নাম ধরে ফেললাম। শুধু নামই তো ধরেছেন ম্যাডাম, যদি হাত ধরতেন তাহলে না হয় একটা কথা ছিল। রিতমের কথা শেষ হতে না হতেই তিস্তা তার ডান হাতটা রিতমের কাঁধে রাখল এবং নিজের মুখটা রিতমের কানের কাছে এনে ফিসফিস করে বলল, আমি যদি তোমার হাত ধরি তাহলে কি তুমি খুশি হবে রিতম? তিস্তার মুখ থেকে এই কথা শোনার পর রিতমের চোখ কপালে উঠে গেল। রিতমকে বড় বড় চোখ করে তাকিয়ে থাকতে দেখে তিস্তা আবারও বলল, এইভাবে তাকিয়ে কি দেখছো?
উত্তরটা দাও, বলো, খুশি হবে তুমি? দেখো রিতম, তুমি উপর থেকে দেখে যা ভাবছো তা একদমই নয়। আমিও তোমার মতো একা, ভীষণ একা। এই যে আমি তোমার হাতটাকে শক্ত করে চেপে ধরলাম, তুমি আমায় কথা দাও, তুমি আমার হাত কখনো ছাড়বে না। কথা দাও, দাও রিতম, কথা দাও। তিস্তার এরকম কাকতি মিনতিতে রিতম আর চুপ করে থাকতে পারলো না। কাপা কাপা গলায়ও বলল, আমি তোমার হাত কখনো ছাড়বো না, তোমাকে কথা দিলাম তিস্তা। এভাবেই শুরু হলো একটা মিষ্টি প্রেমের কাহিনী। হায় রে বিধি, সবার কপালে কি ভালোবাসার সুখ সয়? পার্ক সার্কাসের রাস্তার ওপর দিয়ে একটি লোকাল ট্রেনের লাইন চলে গেছে। রেল লাইন ক্রস করবার সময় রিতম দেখল রেলগেটটা হঠাৎ করেই পড়ে গেল, এবং সে আরও দেখল দূর থেকে তাদের দিকে দ্রুত গতিতে একটা মেল ট্রেন এগিয়ে আসছে। সে আপ্রাণ চেষ্টা করলো গাড়িটাকে সেখান থেকে দ্রুত নিয়ে যাওয়ার, কিন্তু হায় রে নিয়তি, সেই সময় গাড়ির ইঞ্জিন ফেল হয়ে গাড়িটা সেখানেই থেমে গেল। সে যতই চেষ্টা করুক না কেন, গাড়ি সেখান থেকে এক চুলও নড়ল না। সে দেখল তাদের আর ট্রেনের মধ্যে ক্রমশ ব্যবধান কমে আসছে। সে আশা ছেড়ে দিয়ে শক্ত করে তিস্তাকে জড়িয়ে ধরে বসে রইল। এরপর ধীরে ধীরে আধার নেমে এলো রিতমের চোখে। জ্ঞান ফিরতেই রিতম চোখ খোলার চেষ্টা করলো, কিন্তু সারা শরীরে ব্যান্ডেজ থাকার জন্য সে চোখ খুলে তাকাতে পারল না। আশেপাশে নানান রকম যন্ত্রপাতির শব্দ শুনে রিতম বুঝতে পারলো সে একটা হসপিটালে রয়েছে। তিস্তা, তিস্তা কোথায়? তাকে এইভাবে ছটফট করতে দেখে নার্সদের মধ্যে একজন ব্যস্তভাবে এগিয়ে এসে তাকে উদ্দেশ্য করে বলল, একে কি আপনি এত নড়ানড়ি করছেন কেন? এত নড়ানড়ি করবেন না, আপনার চ্যানেল চলছে। তিস্তা, তিস্তা কোথায়? তিস্তার অবস্থা ভালো না হলেও খুব একটা খারাপও নয়। আগে আপনি সুস্থ হয়ে উঠুন, তারপর আপনাকে তার কাছে নিয়ে যাওয়া হবে। নিন, এখন চুপচাপ শুয়ে থাকুন, আর নড়বেন না। রিতমকে তিস্তার কাছে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু সে আর তিস্তাকে জীবন্ত অবস্থায় দেখতে পারেনি। সে দেখেছিল তিস্তার মৃতদেহকে আপাদমস্তক সাদা কাপড়ে মুড়ে এক জায়গায় শুইয়ে রাখা হয়েছে। সুস্থ হয়ে ওঠা অবধি অপেক্ষা রিতম করবে? কখনোই না। ডক্টর, নার্স, এমনকি হসপিটালের অন্য অন্য কর্মচারীরাও রিতমের জেদের সামনে হার মানতে বাধ্য হয়েছিল। তিস্তাকে এই অবস্থায় দেখে রিতম নিজেকেও শেষ করে দিতে চেয়েছিল, কিন্তু ও পারেনি কারণ ও তিস্তাকে কথা দিয়েছিল। আমি তোমাকে কখনো ছাড়বো না, তোমাকে কথা দিলাম তিস্তা। না 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 না। রিতম, রিতম, কি হয়েছে তোমার? ওইভাবে চিৎকার করে উঠলে কেন? নিশ্চয়ই কোনো খারাপ স্বপ্ন দেখেছো? কথাটা বলল স্নেহা, রিতমের বউ। তিস্তা মারা যাওয়ার পর রিতম ঠিক করেছিল ও কখনোই বিয়ে করবে না, কিন্তু বিধবা মা আর নিজের ছোট বোনের মুখের দিকে চেয়ে রিতম নিজের সিদ্ধান্ত বদল করতে বাধ্য হয়েছে। রিতম আর স্নেহার বিয়ে হয়েছে এই 2 মাস হলো। স্নেহাকে বিয়ে করলেও ও যেন এই বিষয়টাকে মেনে নিতে পারছে না, অথচ এই বিষয়টা বাইরে কাউকে বুঝতেও দিচ্ছে না। দুঃস্বপ্ন না, এটা দুঃস্বপ্ন না স্নেহা। কথাটার মধ্যে কেমন যেন একটা অন্যমনস্কতার ছোঁয়া ছিল। স্নেহা সেটা লক্ষ্য করলো, আর তারপর সে একটু অভিমান করে বলল, স্বপ্নটা নিশ্চয়ই তিস্তাকে নিয়েছিল, তাই না? একটা কথা কি বলতো, কিছু কিছু স্বপ্ন হাজার হাজার ভালো মন্দ স্মৃতির সাথে মিলেমিশে একাকার হয়ে চিরকাল থেকে যায় আমাদের হৃদয়ে।
এই এখন যেমন বলতে পারো তিস্তাও এখন আমার হৃদয়ে মিশে থাকা সেই স্মৃতি, যে ভালো মন্দ দুটোর সাথে মিলেমিশে একাকার হয়ে আছে, আর ঠিক এইভাবেই থেকে যাবে চিরকাল। দ্য মডার্ন লাভ স্টোরিতে আজ আপনারা শুনছিলেন জিৎ দাসের লেখা গল্প স্মৃতি। এই গল্পের বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছে: ঋতম, অর্পণ মণ্ডল, তিস্তা, মারিয়া মার্ডি, স্নেহা, সুমিত্রা গড়াই, হাসপাতালের নার্স তাজমিরা খাতুন, পোস্টার ডিজাইনার মিনহাজ রক্স, অডিও ও ভিডিও এডিটিং মৃন্ময় হালদার, গল্প পাঠে প্রণজিৎ ভৌমিক এবং গল্পের সূত্রধর আমি মৌসুমী সামন্ত। গল্পটা শুনে আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আরও এমনই রোমাঞ্চকর ও আধুনিক ভালোবাসার গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন গোধূলির মায়াজাল। তার সাথে আরও একটা খুশির খবর, গোধূলির মায়াজাল এখন পেয়ে যাবেন ফেসবুক আর ইনস্টাগ্রামেও। তাহলে আর দেরি কিসে, এক্ষুনি ফলো করুন গোধূলির মায়াজাল ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজ।